আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আহনাফের ডাক্তার দেখানোর ডেট, অর্থাৎ আহনাফকে যে নিউরোলজিস্ট দেখাই ওনাকে দেখাবো। অর্থাৎ আমরা যারা বিশেষ চাহিদা সম্পন্ন মারা আছি তাদের বাচ্চাদেরকে আমি মনে করি প্রতিটা বাচ্চাকেই তাকে একটা নিউরোলজিস্টের আন্ডারে থাকা উচিত। উনি 3 মাস 2 মাস পর একটা চেক আপের ডেট দেয়, সে চেক আপ অনুসারে যার যার তৌফিক অনুসারে অ্যাটেন্ড থাকা উচিত আমার মতে। আর নতুবা হয় কি আপনার বাচ্চাটার ইনপুটটা কত দূর সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি যতটুকু বুঝবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ, তারপর একটা ডাক্তার একটু বেটার বলবে, জানবে, বুঝবে। এবং হঠাৎ করে আপনি যদি যান আপনার চিকিৎসাটা হইতে পাইতে একটু দেরি হয়। আর যদি এটা তত্ত্বাবধানে থাকেন তাহলে মনে করেন আপনার এটা চিকিৎসাটা সেবাটা পেতে একটু তাড়াতাড়ি হবে আর কি। আমি এটাই বোঝাতে চাচ্ছি। তো আহনাফের লাইফে প্রথম ডাক্তার দেখিয়েছি যাকে আমার বাসার পাশে একজন শিশু হাসপাতালের ডাক্তার ছিল, সাধারণ ডাক্তার। তো উনি বলেছে যে ওর তো একটু সমস্যা আছে। তখন আমি শিশু হাসপাতালের বহির্বিভাগে দেখিয়েছি, শিশু বিকাশ কেন্দ্রে। তো ওখানেও লং প্রসেসের আপনার সেবা। তো ওখান থেকে চলে আসছি, আসার পরে আপনার সিআরপিতে দেখিয়েছি। ওখানেও দেখানোর পরে সাবিরা বিলকিস ম্যামকে দেখিয়েছি। তারপরে আমি সারোয়ার জাহান স্যারের তত্ত্বাবধানে ছিলাম। এখন আমি দেখাই যাকে, উনি হচ্ছেন সন্দীপ কুমার দাস। উনি হচ্ছে সঞ্জীব কুমার দাস। তো এই তো আমি আহনাফকে নিয়ে হাসপাতালে চলে আসছি এবং দেখেন সে দুষ্টামি করতেছে, এটা হচ্ছে ওয়েট মেশিনটার মধ্যে দাঁড়িয়ে। তো এইখানে তার শরীরের তাপমাত্রা, তার ওজন, তার উচ্চতা, তার হার্টবিট, এইগুলা চেক আপ করাবে তাকে। আর আজকে আমি আমার বড় মেয়েকে আমার সঙ্গে নিয়ে আসছি, আমার মেয়ে আমার সঙ্গে আছে। তো আমি সাধারণত একাই এভাবে যাওয়া আসা করি। আজকে আমার মেয়ের কোনো স্কুলও ছিল না, কোচিংও ছিল না, তাই তাকে নিয়ে আসলাম। যে বলছি বাবা চলো আমার সঙ্গে ঘুরেও আসবা এবং দেখেও আসবা আমি কোথায় যাই। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন আহনাফের ওয়েট, তার তাপমাত্রা শরীরের 99 ডিগ্রি। তো এই বিস্তারিত তথ্যগুলো বাহির থেকে আপনাকে সাধারণ তথ্য দিয়ে দিবে চেক আপ করার পরে। আর এটা হচ্ছে 3 তলা, অর্থাৎ লিফটের 3 এবং 3 তলা, এখানকার লিফটের সিস্টেম এইটা। ওনার চেম্বারে চলে আসছি, ডাক্তার সন্দীপ কুমার দাস। তো আমি এসেই আমি ওনাকে পাই নাই, উনি আইসিইউতে চলে গিয়েছে ওখানের পেশেন্টে দেখতে। তো এই সময়টা আমি আহনাফের সঙ্গে কিভাবে স্পেন্ড করি আপনি দেখেন। অনেকেই বলেন যে আমাদের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে আমরা কিভাবে ওদেরকে হ্যান্ডেল করি। আমরা তো এইরকম অস্থিরতা করে, তো আপনি আপনার সিস্টেমটা তৈরি করে নিতে হবে। অর্থাৎ তার সঙ্গে আপনি টাইম স্পেন্ড করতে হবে, তাকে ব্যস্ত রাখতে হবে এবং তার সঙ্গে মিশে যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আহনাফের সঙ্গে খেলাধুলা করতেছি এবং তার সঙ্গে কথা বলছি। আমার আশেপাশে যে পেশেন্টগুলো ছিল সবাই আমাকে অন্য দৃষ্টিতে দেখেছে, ঠিক আছে এখন আমি কি করব? এটা তো কিছু করার না। এখন আমি যদি ওনাদের সঙ্গে কথা বলি কিংবা আমি আমার আহনাফকে ছেড়ে ওনাদের সঙ্গে যদি ওখানে চুপচাপ বসেও থাকি তাহলে আহনাফ ডিস্টার্ব করবে। এবং যাই যে যাই করি না কেন চুপচাপ বসে থাকা যাবে না। এই তো আহনাফকে একটু ছেড়েছি, দেখেন সে লাফালাফি শুরু করেছে। তো তার লাফালাফিটাও মাঝে মাঝে আবার ছেড়ে দিই। আমি তো আর সারাক্ষণ তার সঙ্গে এরকম করতে পারি না, কিন্তু যতক্ষণ সময় তাকে আমি কাছে পাই আমি এরকমভাবে টাইমটা স্পেন্ড করতে চেষ্টা করি। আর কিছু খাবার আপনি নিয়ে যাবেন আপনার বাচ্চার পছন্দের, যদি কোথাও যাওয়া হয় আহনাফের পছন্দের খাবার নিয়ে আসছি, তাকে খাইয়ে দিব। আর একটা কথা আমি বলি, আমার আহনাফকে বলেন আর বিশেষ চাহিদা সম্পন্ন যত বাচ্চাগুলো আছে বললেই কিন্তু এইসব ডাক্তার ওষুধ দিলেই কিন্তু বাচ্চা এটা ভালো হয়ে যাবে না। হ্যাঁ, এটা আমি জানি। হয়তো আমি ডাক্তার চেঞ্জ করেছি, সারোয়ার জাহান স্যারকে বাদ দিয়ে সন্দীপ কুমার দাস ওনার কাছে এসেছি, তাই বললে আমার আহনাফ সুস্থ হয়ে যায় নাই। স্যার দেখে বলেছিল যে ওর ইমপ্রুভ এসে যাবে হয়তো মাস তিনেকের ভিতরে। তবে তার একটা ইমপ্রুভ আসছে, এটা হচ্ছে সে পয়েন্ট করে পড়াশোনাটা যে করে পয়েন্ট করে করতে পারে। এবং তাকে যদি ঘরের মধ্যে কোনো কাজের কথা বলি, পরিচিত কাজে, যেমন পানির গ্লাসটা টেবিলে নিয়ে রাখো, ভাত খাওয়ার প্লেটটা টেবিলে নিয়ে রাখো, সে এই কাজগুলা সে করতে পারে। আর নিজের কাপড়টা আলনার মধ্যে রাখা, আমাদের বাসায় আলনা নাই, আলমারির ভিতরে রাখা, সে ওখান থেকে ওখানে রাখতে পারে সে। ইভেন ফলগুলা যদি আনি এগুলা তাকে দিয়ে ঝুড়ির মধ্যে রাখি, এগুলা করাতে পারি তাকে দিয়ে।
তো ডাক্তার দেখিয়ে বাসায় চলে আসলাম। দুপুরে রান্না করি নাই। তো বাসায় এসে কি রান্না করব এইগুলা জন্য একটু ভর্তা খেতে মন চাচ্ছিল, তাই যে টাকি মাছ ভেজে নিয়েছি এটা আমি ভর্তা করতেছি। তো আমি টাকি মাছের ভর্তাটা কিভাবে করছি আপনারা দেখতে থাকুন। আপনারাও কিভাবে করেন অবশ্যই শেয়ার করবেন আমার সঙ্গে। এসে নিজেই রান্না করেছি। অ্যাকচুয়ালি আমার বাসার মধ্যে যারা হেল্পিং হ্যান্ড তারা হচ্ছে ছোটা বুয়া, ওনারা কাজ করে চলে গিয়েছে। আর এসে আমি ঘরটা পরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এই যে রান্না করলাম, করে এখন আহনাবকে খাইয়ে হয়তো ওষুধটা খাইয়ে দিব। আর আমি নিজে একটু পরিষ্কার হব পরে, মানে সবার কাজ গুছিয়ে টুছিয়ে তারপরে আমি পরিষ্কার হব আর কি। এক কথায় আমার নিজের শরীরের প্রতি একটু খেয়াল কমে গিয়েছে, আর সংসার এবং বিশেষ করে আহনাবের প্রতি খেয়াল করতে করতে নিজেকে মাঝে মাঝে ভুলেই যাই। তারপরেও বলি আল্লাহ পাক আমাকে যেন ভালো রাখে, সুস্থ রাখে, যেন ওকে আমি সেবা করতে পারি এবং সংসারের সেবা করতে পারি। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ভর্তাটা রেডি হয়ে গিয়েছে। ভর্তা আর একটু সিমের বিচি বেছে পরিষ্কার করে নিয়েছি। ছোট ছোট করে আলু কেটে টমেটো দিয়ে বাউশ মাছ দিয়ে ঝোল করেছি। চার চার টুকরা দিয়ে যেন রাত্রেই শেষ হয়ে যায়। আর হচ্ছে মসুরির ডাল আর ভাত। তো খাওয়া দাওয়া করে আহনাবকে ওষুধ খাইয়ে দিয়েছি, আহনাবকেও খাওয়ালাম। চলেন এখন দেখি ডাক্তার সাহেব আমাদেরকে কী ওষুধ দিয়েছে। তো আহনাপের আগের ওষুধগুলাই আছে, হয়তো দেখতে পাচ্ছেন। ওষুধের ডোজ শুধু একটা বাড়িয়ে দিয়েছে। এটা 2 বেলা ছিল, এটাকে 3 বেলা করে দিয়েছে। আর এরপরের ওষুধটা সেটা 2 বেলাই আছে তার। এরপরের যে ওষুধটা এটা হচ্ছে আপনার এটা দিয়েছে তাকে একটা মনে করেন ভিটামিন দিয়েছে, 2 মাস পরে যেতে বলেছে। আর আমার কেন জানি ইদানিং মনে হচ্ছে আহনাপের হাত পা জ্বলাপোড়া করে, ঘুমানোর সময় সে ঘুমাতে পারে না। খুব হাত পা যখন আমি একটা ভিজা কাপড় দিয়ে মুছে দিই তখন তার ভালো ফিল করে। এই বিষয়টা স্যারকে শেয়ার করলাম, তো উনি আমাকে একটা মলম দিয়েছে, জেল দিয়েছে। জেলটা 1200 টাকা নিয়েছে, ইন্ডিয়ান জেল। তো এটা আমি তার পায়ের তলায় লাগাতে বলেছে ঘুমানোর আগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।